কৃষকদেরকে যথোপযুক্ত জায়গায় পদায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। এটা হলো আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, চিকিৎসকগণ বিভিন্ন সময়ে, কালকে ঘটনা আপনারা জেনেছেন, কক্সবাজারের ঘটনা যেটা হয়েছে, বিভিন্ন সময়ে চিকিৎসকগণ তাদের কর্মক্ষেত্রে, কর্মস্থলে তারা নিরাপত্তাহীনতায় ভোগে। আমরা এই নিরাপত্তাহীনতার অবসান চাই, চিকিৎসকদের জন্য কাজের সুষ্ঠু পরিবেশ চাই। আমাদের 3 নম্বর হলো যে স্বাস্থ্য ব্যবস্থাতেও, স্বাস্থ্য ক্যাডারে অন্যান্য ক্যাডারের মতো, প্রশাসন, পুলিশ এবং অন্যান্য ক্যাডারের মতো সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করে সেখানে প্রমোশনের ব্যবস্থা করা। সেখানে যেটা সমস্যা দেখা দিবে, যে যারা গত 15-16 বছর যাবৎ বঞ্চিত, তারা তো যথোপযুক্ত জায়গায় তাদের প্লেসমেন্ট না থাকার কারণে তাদের প্রমোশনও হয়নি, তাদের ট্রেনিংও হয়নি, তারা রাষ্ট্রের যে জায়গায় ভূমিকা রাখার কথা স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে তারা ভূমিকা রাখতে পারেনি। আমরা চাই যে এ ধরনের যারা আছেন আমাদের পদবঞ্চিত এবং বৈষম্যের শিকার, তাদের জন্য অতি দ্রুত প্রমোশনের ব্যবস্থা করা, সেটা ভূতাপেক্ষ প্রমোশনের ব্যবস্থা করে তাদেরকে, যেমন করে জেনারেল ক্যাডার সিস্টেমে যেটা হয়েছে, আমরা স্বাস্থ্য ক্যাডারও সেটা দাবি জানাচ্ছি। আমাদের এগুলো হলো বেসিক কথা। এর বাইরে যেটা আমাদের চিকিৎসা, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের যেটা দরকার, আমাদের বিভিন্ন ডিগ্রি পৃথিবীর সব দেশেই যেন এগুলো গ্রহণযোগ্য হয়, সেজন্য যথাযথ প্রক্রিয়া শুরু হয়নি, তারা থেমে গেছে, বাধাগ্রস্ত হয়েছে, অন্য কাজে ব্যস্ত থাকার কারণে এই বেসিক কাজগুলো হয়নি। এখন আমাদের মেডিকেল অ্যাক্রেডিটেশন বোর্ড, সেটা কোনো কার্যকারিতা নেই, সেটার কোনো প্রোগ্রাম ওনারা চালাতে পারছেন না। সেখানে আমরা দ্রুত এটা ডিরেক্টর নিয়োগের জন্য আমরা সুপারিশ করছি সরকারের কাছে, যেন আমাদের এখানে বিদেশি ছাত্রছাত্রীরা পড়তে আসে, তাদের যদি বাইরের দেশে তাদের যদি অ্যাক্রেডিটেশন না পায়, তাহলে আমাদের এই অর্থনীতির এই খাতটা বুক থুবড়ে পড়বে। সেজন্য এই জায়গাটাতে আমরা দ্রুত কাজ করতে বলছি। সেটা আপনারা আমাদের দাবিতে দেখেছেন, আমরা সেটা বলেছি। এগুলো হলো আমাদের বেসিক কথা। এছাড়া আরও অনেকগুলো কথাই আমরা বলেছি যেগুলো এই সময়ের জন্য দরকার। আর ফ্যামিলি প্ল্যানিংয়ের ইস্যুটা, এটা একটা বড় ইস্যু হয়ে দেখা দিয়েছে। ফ্যামিলি প্ল্যানিংয়ে যারা চিকিৎসকরা কর্মরত আছেন, তারা নানা রকম বৈষম্যের শিকার। তারা এই বৈষম্যের অবসান চান, তারাও আপনাদের সামনে কথা বলবেন, প্রেস কনফারেন্স করবেন। আমরা তাদেরকে বলেছি যে আপনাদের বক্তব্য নিয়ে সরাসরি জনগণের সামনে আসেন, পত্রিকা, প্রেস মিডিয়াতে আসুন। তারা আশা করি অতি দ্রুত আসবেন। বলেন। জি জি, নিশ্চয়ই প্রশ্ন আবার করছি। এই ছাত্র আন্দোলনে আপনাদের ডাক্তারদের কি ভূমিকা ছিল এবং সেখানে ভূমিকা রাখতে গিয়ে আপনাদের কোনো ডাক্তার শহীদ হয়েছে কিনা, এবং পরবর্তীতে আপনাদের এর সংখ্যা কত? আমরা যেটা হয়েছে যে আমাদের একজন চিকিৎসক নরসিংদীর ডাক্তার সজীব সরকার, উনি পেটোয়া বাহিনীর গুলিতে, আমরা ওনার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। আমরা ওনাদের পরিবারের সাথে কথা বলেছি, আমাদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমরা কিছু আর্থিক সহায়তাও দিয়ে এসেছি, যদিও পরিবারের আমাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিতে চাইনি, কিন্তু আমরা আমাদের দায়িত্ববোধের কারণে কিছুটা ওনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। যেদিন থেকে পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ, এই লীগ, সেই লীগ, হেলমেট বাহিনী, যখন ওরা সাধারণ জনগণের উপরে ঝাঁপিয়ে পড়লো, আপনাদের স্মরণে আছে, আপনাদের বিশেষ করে 16, 17, 18 এই সময়টাতে সবচেয়ে বেশি ক্রাইসিস ছিল জুলাই মাসে। তখন আমরা এই নাজুকতা উপলব্ধি করতে পেরে
আমরা আমাদের ঢাকায় যতগুলো মেডিকেল কলেজ এবং আমাদের হসপিটাল আছে, আমাদের বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সরওয়ার্দী মেডিকেল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ, এবং এখানে ঢাকা শহরে আমাদের যতগুলো ইনস্টিটিউট আছে, সরকারি এবং বেসরকারি হাসপাতাল, বিশেষ করে নিটোর এবং আপনার ইসলামী ব্যাংক হসপিটাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল, ইবনে সিনা হসপিটাল, অরোরা হসপিটাল, আল বারাকা হসপিটাল, আদ্দিন হসপিটাল এবং সকল জায়গায় আমরা টিম গঠন করে দিয়েছি। আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের চিকিৎসকরা এবং হেলথ কেয়ার প্রোভাইডার্স সকলের সম্মিলিতভাবে আমরা টিম গঠন করেছি। এগুলো সেন্ট্রালি কোঅর্ডিনেট করা হয়েছে। হান্ড্রেডস অফ ডক্টরস অ্যান্ড হেলথ ওয়ার্কার্স ওয়ার অ্যাক্টিভ এবং তারা দিন রাত পরিশ্রম করেছে। আমাদের কমান্ড সেন্টার ক্রিয়েট করেছি, সেখানে আমাদের দায়িত্বশীলেরা রাত জেগে এগুলোকে কোঅর্ডিনেট করেছে। হাজার হাজার আহত দুর্দশাগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা অ্যাম্বুলেন্স, আমাদের অর্ধ ডজন অ্যাম্বুলেন্স সারাক্ষণ কাজ করেছে। আমাদের অ্যাম্বুলেন্সগুলো ভাঙচুর হয়েছে। আমাদের চিকিৎসকরা যখন রেস্কিউ প্রোগ্রামের জন্য গিয়েছে, সেখানে চিকিৎসকরা আক্রান্ত হয়েছে। আমরা তার এই চিকিৎসার জন্য ঔষধের ব্যবস্থা করেছি, উপকরণের ব্যবস্থা, নানা রকম ইনস্ট্রুমেন্ট লাগে, নিউরোসার্জারির অপারেশন, নানা রকম অপারেশন, ভাস্কুলার অপারেশনের যে ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো আমরা সরবরাহ করেছি একেবারে বিনামূল্যে, জীবনের রিস্ক নিয়ে। আমরা তাদের সকলের খাবারের ব্যবস্থা করেছি, তাদেরকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছি, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়েছি। 10,000 টাকা করে 184 জনকে আমরা একটা প্যাকেজ সার্ভিস দিয়েছি। এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, নামে বেনামে আপনারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন এবং আপনারা আমাদেরকে নানা রকম ইনফরমেশন দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং আমাদের উল্লেখযোগ্য একটা কাজ হলো, তখন খুব রক্তের দরকার ছিল। 18 তারিখে আমাদের পক্ষ থেকে আমাদের ব্লাড ব্যাংক ঢাকা মেডিকেল কলেজে ব্লাড সাপ্লাই করতে যখন গেল, ডিরেক্টর সাহেব স্বাভাবিক কারণেই উনি রাজি হচ্ছিলেন না। আমরা বারান্দায় ব্লাড ব্যাংকের আয়োজন করেছি। 105 জনকে 105টা ব্যাগ রক্ত আমরা 18 তারিখে দিয়েছি। এটা দেখার পরে সন্ধানী নেমে এসছে, আমাদের সাথে কাজ করেছে এবং ওই 4-5 দিনে 600-এরও বেশি ব্যাগ রক্ত আমরা ব্যবস্থা করে দিয়েছি। সেটা আপনারাও সহযোগিতা করেছেন, সাধারণ মানুষও সহযোগিতা করেছে, ছাত্র জনতা সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করেছি। খুবই ইন্টারেস্টিং হলো, ঔষধ কিনতে যখন আমরা গিয়েছি, আমরা ঔষধের দাম আপনার 1200 টাকা হলে 500 টাকায় ওষুধ দিয়ে দিয়েছে, 500 টাকায় দোকানে ওষুধ দিয়ে দিয়েছে। এটাই কিন্তু বাস্তবতা, এটি হয়েছে। খেয়ে না খেয়ে আমাদের ডাক্তাররা এই কয়টা দিন প্রায় 3 সপ্তাহ টানা 3 সপ্তাহ কাজ করেছে। আমার ডানে বামে যারা আছেন এনারা সকলেই ফিল্ড ফোর্সের মতো কাজ করেছেন। এনাদের আমরা সবাই প্রায় 60-50 মানুষ, কিন্তু উই ওয়ার ইন ফিল্ড। এবং আমাদের নিয়ন্ত্রিত হাসপাতালে আমরা বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি। আপনার লক্ষ লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম, ঔষধাদি আমরা সরবরাহ করেছি, ব্যবস্থা করে দিয়েছি। আমরা আমাদের সামর্থ্যের সম্ভবত সবটুকুই আমরা করার চেষ্টা করেছি, কারণ আমরা বুঝতে পারছিলাম যে এটা রাইট টাইম, যখন আমাদের উপরওয়ালা আমাদের জন্য যে সৌভাগ্যের সুযোগ করে দিয়েছে সেটা কাজে লাগাবে। আমাদের পেশা, আমাদের যা কিছু সামর্থ্য সব নিয়ে, এবং এর সাথে স্টুডেন্টরাও ছিল, ঢাকা মেডিকেল স্টুডেন্টরা এবং সলিমুল্লাহ মেডিকেল স্টুডেন্টরা, সরওয়ার্দীর স্টুডেন্টরা, ইবনে সিনার স্টুডেন্টরা, সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজের স্টুডেন্টরা, নার্সরা আমাদের সাথে ছিলেন। আমরা কৃতজ্ঞতার সাথে এই সবাইকে স্মরণ করি আজকের এই সাংবাদিক সম্মেলন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, আপনাদের 11 নম্বরে যেটা বললেন, রোগীদের সঠিক চিকিৎসা রাখতে হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশনা, আপনারা সর্বাত্মক সেবা দিচ্ছেন আন্তরিকভাবে। গতকালকে একটা প্রোগ্রামে ডক্টর সালাউদ্দিন আহমেদ স্যার, মাননীয় উপদেষ্টা, তিনি একটা তার অভিজ্ঞতা শেয়ার করছেন যে বিশেষ করে সিনিয়র ডক্টর যারা, তারা রোগীদের কথা না তেমন একটা শুনতে চায় না, দ্রুত প্রেসক্রাইব করে দেয়। এই জন্য নর্মালি তিনি জুনিয়র লেভেলে যায়, তারা তার কথা শুনে। সে বিদেশের অভিজ্ঞতা বলছেন যেখানে ডক্টররা সুন্দরভাবে কথা শুনে রোগী। আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? বিশেষ করে রোগীর সঠিক চিকিৎসা নিশ্চিত রাখতে হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশনা দেয়া বলতে আপনারা কি বুঝছেন, কি নির্দেশনা?
আচ্ছা, যেটা হয়েছে যে ন্যাশনাল ডক্টরস ফোরাম 34 বছর যাবৎ এই জনপদে কাজ করছে। আমাদের পরোক্ষ প্রত্যক্ষ পরিচালনায় এদেশের অসংখ্য চিকিৎসা কাঠামো তৈরি হয়েছে। আমরা সেখানে নিরবচ্ছিন্নভাবে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। সারা দেশের চিকিৎসকদের আপনারা যে কোশ্চেনটা তুলেছেন, ঠিকমতো সময় দেয় না, রোগীদের আত্মতুষ্টির বিষয়টা খেয়াল করা হয় না, খুবই হারি, আমরা আপনাদের অভিযোগটা স্বীকার করছি। এখান থেকে উত্তরণের জন্য আমরা মেডিকেল এথিক্সের উপরে জোর দাবি, জোর প্রচেষ্টা চালাচ্ছি। বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের নির্দেশনা আছে, সেটাকে সামনে রেখে আমরা গত 2 বছর সিরিজ অফ ওয়ার্কশপ করেছি, আমাদের ইন্টারনাল ওয়ার্কশপ। সেটা করে আমরা মেডিকেল এথিক্সে একটা গ্লিমস তৈরি করেছি, যেটা এই মুহূর্তে আমাদের দেশের চিকিৎসকদের সবচেয়ে জরুরিভাবে বাস্তবায়ন করা দরকার। সেটা আমরা আমাদের চিকিৎসকদের মাঝে ইতিমধ্যেই বিলি করেছি। আমরা এখন একটা মুক্ত আবহাওয়া পেয়েছি। আমরা ইনশাআল্লাহ এই দেশের চিকিৎসকদের কাছে তাদের মোটিভেশনের জন্য, জনগণের যেটা দাবি সেটা বোঝানোর জন্য এবং তাদেরকে সেভাবে তৈরি হওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাব। কিন্তু এখানে যেটা বলা হয়েছে এটা অন্য কথা। এটা হয়েছে যে এই আপৎকালীন সময়ে, আন্দোলনের সময় যারা আহত হয়ে হসপিটালে এসছে তাদেরকে যেন ঠিকমতো চিকিৎসা দেওয়া হয় এবং তাদের জন্য ইনস্ট্রুমেন্টাল সাপোর্টটা ঠিকমতো দেওয়া হয়, সেটার জন্য আমরা অথরিটিগুলোকে তাগাদা দিচ্ছি। এবং আমাদের উপদেষ্টার কাছেও, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমরা গত 21 তারিখ যখন দেখা করেছিলাম, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলে মিলে আমরা গিয়েছিলাম, সেখানে আমরা এই দাবিটা জানিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম তানভীরুল ইসলাম, আমি কাজ করি ঢাকা পোস্টে। আমার একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে এনডিএফ বলছে বা ডেপ বলছে এখনকার যে একটা সময় আমরা ছাত্র জনতা, যে আপনি সার্ভিসটা কি করে পাবেন যদি ফেসিবাদীদের দোসররাই জায়গা মতো বসে থাকে, তাহলে ফেসিবাদীর বিরুদ্ধে যারা সংগ্রাম করে আহত হলো, তাদের সার্ভিস তাদের কাছে কি করে আসে? পেয়েছি, কিছু নার্সও পেয়েছি, ডাক্তারও পেয়েছি। তাছাড়া প্রতিষ্ঠান ভিত্তিক অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো এখনো তালিকা প্রকাশ হয়নি, কিংবা কি সংখ্যক ডাক্তার আসলে এমন কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে আপনাদের ধারণা? শতাধিক চিকিৎসক বিভিন্ন হাসপাতালে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। আমরা এ দাবিটাও করেছি যে 1 তারিখের পরে, 1 অগাস্টের 1 তারিখের পর থেকে যারা সরকারের আনুগত্যের দোহাই দিয়ে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যেটা করছি যে এনডিএ খুবই ভালোভাবে অবগত, খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে এগুলো। আমাদের ছেলেরা খুবই আমরা আনন্দিত, যে আমাদের গর্বিত যে আমাদের চিকিৎসক এবং আমাদের ছাত্ররা তারা খুব নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করছেন এবং যেখানে যতটুকু দরকার সহায়তা প্রদান। আমি বলেছি আমার কথায় যে বিভিন্ন রোগীদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছিলাম, তাদের খাওয়ার ব্যবস্থা করেছি, ঔষধের ব্যবস্থা করেছি। এখনও আমাদের পর্যবেক্ষণের মধ্যেই আছে, যেখানে অসুবিধা হচ্ছে। এখন তো আমাদের আর বিশেষ করে নিটোরে, ঢাকা মেডিকেল কলেজে এবং যেটা আমাদের সহকর্মীরা জানাচ্ছেন যে 6 তারিখের পর থেকে এ ধরনের ঘটনা আসলে ঘটেনি। এই 6 তারিখের আগে যা কিছু হয়েছে, 6 তারিখের পর থেকে মোটামুটি সব কিছুই হসপিটালগুলোতে আমাদের পর্যবেক্ষণ এবং আমাদের সহযোগিতার কারণে, আমাদের সার্বক্ষণিক লেগে থাকার কারণে এখন এই ধরনের ঘটনা আসলে আমরা চাচ্ছি যে দীর্ঘসূত্রিতা পরিহার করতে। একটা জায়গা যখন কোনো অকারেন্স ঘটে সেখানে তারা আক্রান্ত হয় না, কিন্তু আমাদের যদি এই পাওয়ারটা আমরা পাই, তাহলে আমরা অনাহত অনেক পরিস্থিতি থেকে বেঁচে যাই। আর হসপিটালের অনেক ধরনের নথিপত্র, সেগুলোর বিষয়েও আমাদের এই অথরিটি থাকলে এটা সংরক্ষণ এবং ডিসপেন্সিংয়ের জন্য এটা কার্যকারিতা বাড়বে।
আপনাদের দেখেছি যখন পাওয়ার নেই তখন সাংবাদিকরা তখন জন্য যেটা ভালো হবে সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সবাই মিলে এগুলোতে আসলে আমরা সবাই মিলে এদেশের মানুষের স্বাস্থ্যের উন্নয়নে কাজ করি। ভাই আরেকটা প্রশ্ন এখানে, সেটা হচ্ছে সাধারণের চাহিদা হচ্ছে ভালো ডাক্তার দেখানো, কিন্তু বর্তমানে যে অবস্থা এখন ডাক্তারের ভিজিট 2000 টাকা, 3000 টাকা বা 1000 টাকা, এটা দিয়ে আসলে গরিব মানুষের পক্ষে চিকিৎসা সেবা করা সম্ভব না। আপনারা এই নতুন সরকারের নতুন পদক্ষেপ নিয়ে সংস্কারের জন্য আপনারা এই ভিজিটের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবেন? চিকিৎসা, বাংলাদেশের চিকিৎসা সরকারি বেসরকারি হ্যান্ডস টু হ্যান্ডস এগুতে হবে। আমরা চাই যে সরকারি চিকিৎসা খাতে যেন উন্নয়ন ঘটে, হেলথ ইন্স্যুরেন্স ডেভেলপ করা যায় কি না আমরা এগুলো নিয়ে কথা বলবো 14 তারিখ ইনশাআল্লাহ। তো আমরা চাই যে জনগণের রিচের মধ্যে, তাদের সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে যেন চিকিৎসা সেবাটা থাকে। সেজন্য যেটা করতে হবে, প্রাইভেট ইনস্টিটিউটের পাশাপাশি উন্নত চিকিৎসা সেবা সরকারি খাতেও আমাদেরকে স্ট্যাবলিশ করতে হবে। সেজন্য আমরা দাবি করেছি যে চিকিৎসকদের ভালো ট্রেনিং দরকার। আপনারা দেখেন আমাদের দাবির মধ্যে আছে, আমরা এটা চেয়েছি চিকিৎসকদের ভালো ট্রেনিং দরকার এবং সরকারি চিকিৎসকদের মাধ্যমে উন্নত মানের চিকিৎসা ইনশিওর করতে পারলে খরচটা কমে যাবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। সরকারি হাসপাতালে সবাই চিকিৎসা দিয়ে আসলে পারছে না, মানে আমাদের হাসপাতালগুলোতে গেলে দেখতে পাচ্ছি আমরা যে নিতেও মানুষ কোনোভাবে করে মানে চিকিৎসা সেবা নিতে আসছে। জি, যেখানে আসন সংখ্যা, বেড সংখ্যা 200, আপনার রোগী থাকে 500। মানে এটা শেষ করি। তো এই অবস্থা কি আপনারা মনে করেন যে রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে বা করা সম্ভব? এবং সেখানে একটা ওয়ার্ডের পরিচালনার জন্য রোগীর সার্ভিস দেওয়ার মতো, হয়তো 50 জন রোগীর সার্ভিস দেওয়ার মতো ক্ষমতা, রোগী ভর্তি হয়ে আছে 500, বেড আছে 200, রোগী 500। তাহলে তো আপনার ফ্লোরিং করা ছাড়া, মাটিতে রাখা ছাড়া তো বুদ্ধি কিছু তো নেই। তো এগুলো সব কিছুই আমাদের আসলে আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে যথাযথ ফোকাল পয়েন্টে কাজ করার জন্য। যে অন্য সময় যেগুলো হয়েছে, বিগত সময়ে যেটা হয়েছে যে উন্নয়নের একটা চাকচিক্য ছিল, সেটা আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, কিন্তু গণমানুষের মৌলিক বিষয়গুলোতে যে গভীর মনোযোগ দেওয়ার দরকার ছিল সেখানে অবহেলা হয়েছে। আমরা সেখানে বর্তমান সরকারকে বলবো সেগুলো মনোযোগ দিতে। আগামীতেও যারা থাকবেন, আমরা একটা পেশাজীবী সংগঠন, আমরা বিজ্ঞান মানুষকে একটা সংগঠন, আমরা এই কাজগুলোকে যথাযথ ট্র্যাকে রাখার জন্য প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব। একটু আপনাদেরকে বলতে পারি। আমার একটা প্রশ্ন, আপনার বৈষম্যহীন নিপীড়ন ও চিকিৎসা সেবা ব্যবস্থার কথা আপনারা বলেছেন। আমরা আওয়ামী লীগ সরকারের আমলে দেখছি আপনার বিভিন্ন আপনার মেডিকেলের এই যে সার্টিফিকেট নকল, যেমন ডাক্তার সাবরিনা, এই যে করোনাকে কেন্দ্র করে এখন ডাক্তার সাবরিনা আবার বের হয়ে বলতেছে যে আমার বাপি বিএনপি করে ওই করে, এগুলো বলে আপনার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে আবার আসতে চাইতেছে আবার নকল বাণিজ্য করার জন্য। এইসব দূর হবে কিনা আমি বলতে চাই। ন্যাশনাল ডক্টরস ফোরামের অঙ্গীকার হলো অন্যায্য দুর্নীতিগ্রস্ত কার্যক্রম বন্ধ করা। এটা আমাদের কমিটমেন্ট। এটা আজকে নতুন বিষয় না, এটা আমরা 34 ইয়ার্স আমরা এই কাজগুলো ধীরে ধীরে করে যাচ্ছি। আমাদের সিনিয়ররাও করে গেছেন, আমরা একই ঝান্ডা আমরা বহনের চেষ্টা করছি। এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ ন্যাশনাল ডক্টরস ফোরামের নেই, কোনোভাবেই নেই। এবং এটা শুধু বলার জন্য বলছি না, এটা আমাদের অন্তরও নেই, আকিদাতেও নেই। এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ নেই। এটা যার আত্মীয় হোক আর যার মামা খালু যাই হোক না কেন, উই রেজিস্ট ইনশাআল্লাহ।